নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। শ্রীলঙ্কা পর্বের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চলেছি 400 বছরের পুরনো পর্তুগিজ স্থাপত্যের এক শহর ঘুরে দেখবার জন্য। শহরের নাম গল। এই পর্বে আমরা ঘুরে দেখব গল শহর, ঘুরে দেখব গল ফোর্ট, লাইট হাউস, যাব গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দুপুরে লাঞ্চ সেরে সোজা যাব ম্যানগ্রোভ রিভার সাফারি করতে। তাই দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটা। সাবস্ক্রাইব না করা থাকলে সবচেয়ে প্রথমে সাবস্ক্রাইব করে দিন দেবশ্রী ট্রাভেল ডায়েরিতে। তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি গল ফোর্ট। আমাদের বাঁ দিকে রয়েছে এরই পার্কিং লট। আপনারা তো জানেন আমরা গাড়ি করে ভ্রমণ করছি শ্রীলঙ্কা। গাড়ি যথাস্থানে পার্কিং করে আমরা এবার লাইট হাউসের দিকে এগিয়ে যাব। ওই যে দূরে দেখছেন, ওটাই গল লাইট হাউস। জানেন 1938 সালে নাকি তৈরি হয় এই গল টাওয়ার লাইট হাউস। এখানে আবার পর্যটকদের বিনোদনের জন্য রয়েছে সাপ খেলাওয়ালা। কিভাবে অনায়াসে উনি অজগরটিকে গলায় ঝুলিয়ে রেখেছেন দেখুন একবার। আমরা এবার পৌঁছে গেছি টাওয়ারের একদম কাছাকাছি, তবে এই টাওয়ারের ভেতরে কিন্তু ঢোকা যায় না, অতএব বাইরে থেকেই দেখব। এই জায়গাটা কিন্তু দারুণ ফটোজেনিক। গলের এই লাইট হাউসের ছবি কিন্তু বহু জায়গাতে দেখা যায়। শ্রীলঙ্কা পোর্ট অথরিটি এই লাইট হাউসটি মেনটেন করেন। এইটাই শ্রীলঙ্কার সবথেকে পুরনো লাইট স্টেশন। ব্রিটিশ আর্কিটেক্ট আলেকজান্ডার গর্ডন, উনি সর্বপ্রথম তৈরি করেন এই লাইট হাউস। সেই সময় ইংল্যান্ড থেকে জিনিসপত্র এনে তৈরি করা হয় লাইট হাউসটি। 80 ফুট ছিল এর উচ্চতা। এই লাইট হাউসটি গল ফোর্টের অন্তর্গত এবং একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও বটে। আর গল ফোর্ট হল এশিয়া মহাদেশে অবস্থিত সবচেয়ে বড় ফোর্ট, যেটি ডাচদের দ্বারা নির্মিত। আমরা এই মুহূর্তে রয়েছি গল ফোর্ট চত্বরে। 1588 সালে পর্তুগিজরা গল ফোর্ট নির্মাণ করেন। আবারও 1650 সাল নাগাদ এর এক্সটেনশন হয়। ডাচদের তৈরি করা এই স্থাপত্যের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা সরকারের অফিস, রয়েছে হাইকোর্টও। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি গল ফোর্টের পাঁচিলের উপর। সামনে সুবিশাল ভারত মহাসাগর। ওই যে দূরে গল ফোর্টের পাঁচিলের আরেক অংশ দেখছেন, সেটা অবশ্য সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। এসেই যখন পড়েছি ওই জায়গাটাতে উঠবো, সমুদ্রকে দেখে নেব আরো ভালোভাবে। বাঁ দিকে দুর্গের প্রাচীর, সম্মুখে ভারত মহাসাগর, আর ডান দিকে চলে গেছে গল শহর। ওই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন সমুদ্রের ধার বরাবর, ওটা দিয়েই আমরা এতক্ষণ হেঁটে চলেছিলাম। আমাদের সামনে এখন ফোর্টের কামান। আগে নাকি এরকম কামান আরো অনেকগুলোই ছিল এখানে। পাঁচিলের গায়ে সিঁড়ি দিয়ে এবার উঠে যাব ওই উঁচু জায়গাটা। এখান থেকে ভারত মহাসাগরকে দারুণ দেখায়। ফোর্টের পাশে রাস্তার ধারে পসরা সাজিয়ে বসেছে সুভেনিয়ার দোকানিরা। আমার মনে হয়েছিল এখানকার দোকানগুলোতে জিনিসপত্রের ভ্যারাইটিও অনেক বেশি, তার সাথে দরদাম করেও আপনি আপনার পছন্দসই জিনিসটি কিনে নিতে পারেন। এখানে বহু জায়গাতেই দেখলাম পাওয়া যাচ্ছে শ্রীলঙ্কান ফল ডুরিয়ান। আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা নিশ্চয়ই শুনেছেন আমি ইন্ডিয়ান সামার বলে একটা রেস্টুরেন্টের কথা একাধিকবার বলেছি। গল ফোর্টের মধ্যেই এক পাশে রয়েছে এই রেস্টুরেন্ট। আমরা সেখানেই ফোর্ট দেখার পর লাঞ্চ সেরে নিলাম।
ইন্ডিয়ান সামার রেস্টুরেন্টের পাশেই আরেকটি ইটালিয়ান রেস্টুরেন্ট রয়েছে, গ্লোবাল কিচেন বলে। এখানকার খাওয়ারও ট্রাই করতে পারেন আপনারা। আপনাদের নিশ্চয়ই লাসিত মালিঙ্গাকে মনে আছে, তারও বাড়ি এই গল শহরেই। আমরা এবার এগিয়ে চলেছি গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দিকে। টিভির পর্দায় তো দেখেছি অনেকবার, চোখের সামনে দেখতে পেরে নিশ্চয়ই ভালো লাগবে, খুব আশা রাখছি। চলুন আপনাদেরও নিয়ে যাই, আসুন। এই যে গল ক্রিকেট ক্লাব, এর ভেতর দিকে যেতে হবে মনে হচ্ছে। স্টেডিয়াম চত্বরে কর্তৃপক্ষের তেমন কেউ নেই, সেইভাবে পারমিশন নেওয়ার প্রয়োজন হলো না ভেতরে আসার জন্য। জায়গাটা চেনা চেনা লাগছে, টিভির পর্দায় নিশ্চয়ই দেখেছেন এর আগে অনেকবার। পেছনে স্টেডিয়াম, গল বা গালে ক্রিকেট ক্লাব। এর আগে অনেকবার টিভিতে দেখেছেন, এখন দেখুন দেবশ্রীস ট্রাভেল ডায়েরির পর্দায়। এই যে দেখুন আমাদের সামনে এই মুহূর্তে দিগন্ত বিস্তৃত দ্য মোস্ট পিকচারেস্ক ক্রিকেট গ্রাউন্ডস অফ দ্য ওয়ার্ল্ড, দ্য ইন্টারন্যাশনাল গল স্টেডিয়াম। ওই যে স্কোরবোর্ড ওখানে, পেছনে ক্লাব হাউস। স্টেডিয়াম দেখতে দেখতে একটা কথা অবশ্যই জানিয়ে রাখি আপনাদের, আপনারা চাইলে এই গল থেকে কলম্বো পর্যন্ত রেলপথেও যেতে পারেন। সমুদ্রের গা ঘেঁষে এই রেলপথ দুর্দান্ত। চলুন দেখি এদিকটা কি আছে। এটা হলো জিম, অবশ্যই ক্রিকেটাররা ব্যবহার করেন। এই ঐতিহাসিক জায়গার বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তের ছবি গ্যালারিতে তুলে ধরা হয়েছে। আমরা গল থেকে এবার এগিয়ে চলেছি মাদু গঙ্গা নদীর দিকে, যার দূরত্ব এখান থেকে 37 কিলোমিটার মতো। পিকমি ট্যাক্সি অ্যাপ থেকে ট্যাক্সি বুক করেও এখান থেকে যাওয়া যায় সরাসরি। শ্রীলঙ্কার সবচেয়ে অথেন্টিক ট্যাক্সি অ্যাপ এই পিকমি। আকাশ মেঘলা হলেও বৃষ্টি হচ্ছে না আপাতত। মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত শ্রীলঙ্কায় বর্ষাকাল। ডিসেম্বর থেকে মার্চ হলো শ্রীলঙ্কা ভ্রমণের শ্রেষ্ঠ সময়। আমরা এখন যাচ্ছি মাদু নদী, ওখানে রয়েছে মাদু নদী, সেখানে সাফারি করতে, ম্যানগ্রোভ সাফারির মতো একরকম রিভার সাফারি। তো সেইখানে আমরা যাব, বেশ কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, সেগুলো দেখে নেব। This one is biggest island in the river. This area, when you come back here, after you can Joshi and river meeting point behind the old place. Okay, this area we are covering. বোট সাফারি বুকিং করা হয়ে গিয়েছে। বোট সাফারির কস্ট $25 থেকে $35 মধ্যে। কি কি ফ্যাসিলিটি আপনি নিচ্ছেন তার উপর ডিপেন্ড করে। সাফারিকালীন দেখা যেতে পারে জলের মধ্যে বৌদ্ধ মন্দির, যেতে পারেন দারচিনির ফ্যাক্টরিতে, দেখে নিতে পারেন শিপ মিউজিয়াম অর্থাৎ জাহাজের মিউজিয়াম। মন চাইলে ফিশ স্পাও করে নিতে পারেন। এই জায়গাটির পরিবেশগত, জৈবিক এবং নান্দনিক গুরুত্ব রয়েছে। জায়গাটি 95টি পরিবার, 303টি প্রজাতির উদ্ভিদের এবং 248 ধরনের প্রাণীর বাসভূমি। আর বন্যপ্রাণী দেখা যেতে পারে, সেটা শুনেই আমার উৎসাহের শেষ নেই। যদি দেখতে পাই দেখাবো আপনাদেরও। মাদু নদীতে ম্যানগ্রোভের মধ্যে দিয়ে সাফারি, আমরা বোটে উঠে বসেছি, এইবার রওনা দিলাম বোটে করে, স্পিড বোট। গল থেকে এই বোটিং ডেস্টিনেশনের দূরত্ব 35 কিলোমিটার আর বেন্তোতা থেকে 24 কিলোমিটার। আর বোটিংয়ের সময়সীমা 1 থেকে 1.5 ঘন্টা। এই 1 ঘন্টার নৌ ভ্রমণে আপনি মাদু নদীর ম্যানগ্রোভ জলাভূমির আদিম গভীরতার মধ্যে দিয়ে নৌকো সাফারিতে ভ্রমণ করতে পারবেন। এই যে জলধারাটি যেখানে আমরা এই মুহূর্তে বোটিং করছি, তার উৎপত্তি হয়েছে গল জেলার উরাগ সামানহান্ডিয়ার কাছে। পরে তা প্রবাহিত হয়ে ভারত মহাসাগরে পতিত হয়েছে। এই জায়গাটা কি দুর্দান্ত, দেখুন একবার। ম্যানগ্রোভের শিকড়, তার মধ্যে দিয়ে এবার বোটিং করে যাব। ম্যানগ্রোভের তলা দিয়ে যাচ্ছি আমরা, ওইটা বেশ দারুণ। ম্যানগ্রোভ মানে আমাদের ভারতবর্ষের সুন্দরবনে গেছি এর আগে অনেকবার, কিন্তু ম্যানগ্রোভের শিকড় এবং শ্বাসমূলের গেটের মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতা এইবার প্রথম। এই এক অনবদ্য অভিজ্ঞতা। ওই
এইগুলোর পারপাস এইটা কি রে, কি পারপাস? লেখা। এই ব্রিজটা সাংঘাতিক নিচু, মাথা নিচু করে যেতে হবে মনে হচ্ছে আমাদের। আরো কিছুটা দূর যেতেই চোখে পড়লো গাছের ওপর এক বিশেষ ধরনের প্রাণী। এরা এখানকার স্থানীয় ব্ল্যাক মাঙ্কি। আপনারা যদি কেউ এদের বিশেষ অন্য কোনো নাম জানেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। গোটা আকাশে ক্রমশ ছেয়ে যাচ্ছে মেঘের ঘন ঘটা। আমাদের সকলকার মনে নানান চিন্তা সংশয়। ওই যে ঘিরে রাখা যে জায়গাটা দেখছেন, ওইখানেই চিংড়ি মাছের চাষ হয়। ম্যানগ্রোভের মগডালে মাথা তুলে বসে এক ডাটার দিনের শেষে শেষ শিকারের অপেক্ষায়। ওই দেখুন, আকাশের অবস্থা কিন্তু ক্রমশ খারাপ হতে থাকছে। নদীর মাঝে মাঝে রয়েছে অনেক কটা ছোট ছোট দ্বীপ, তারই একটাতে পাখিদের রাজ্য। নিশ্চয়ই আপনারাও শুনতে পাচ্ছেন ওদের সমবেত কলরব। সূর্যি মামা মেঘের চাদরে গা ঢেকেছে কখন, দিনের শেষে আর টেরটি পেলাম না। আকাশের রূপলি রং জলে প্রতিফলিত হতেই মনে হতে লাগলো যেন জল নয়, যেন বয়ে চলেছে গলানো রূপো। ওই যে আপনাদের বলছিলাম না, মাধুগঙ্গা নদীর মধ্যেই রয়েছে এক বৌদ্ধ মন্দির। আপনি চাইলে নেমেও দেখতে পারেন, তবে আমরা আকাশ মেঘাচ্ছন্ন বলে আর রিস্ক নিইনি, নামিনি সেখানে। পেডিকিউর শেষ হতে না হতেই মুষলধারে বৃষ্টি নামলো। এর পাশেই ছিল সিনেমার ফ্যাক্টরি। কোনো রকমে আমরা ছাতা মাথায় দিয়ে এক ছুটে সেখানে গিয়ে আশ্রয় নিলাম। Take out wood, get oil, use for outside body, headache time, relaxation, massage, fall time, nose block time, body water, সঙ্গে one মিলল drop, get steaming, দারচিনি যুক্ত গরম চায়ের উষ্ণ অভ্যর্থনা। জানতে পারলাম সিলনিস দারুচিনি ব্যবহারের পদ্ধতি এবং তার নানান গুণাগুণ। আপনি চাইলে সুলভ মূল্যে কিনেও নিতে পারেন সিলনিস সিনামন এই জায়গা থেকে। ফেরার পথটা অন্ধকার এবং বৃষ্টির কারণে আর ভিডিও করা হয়নি। বৃষ্টিকে সঙ্গে করে আমরা পৌঁছে গিয়েছি কলম্বো শহর। আমাদের ধারণা ছিল শ্রীলঙ্কাতে বুঝি সাউথ ইন্ডিয়ান খাবার দাবার বেশ ভালো রকম পাওয়া যায়, তাই এবার সাউথ ইন্ডিয়ান ট্রাই করবার জন্য আমরা এসে পৌঁছলাম ম্যাড্রাস মশালা নামের এক বিখ্যাত সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। কিন্তু আমার যেটা ধারণা হলো, শ্রীলঙ্কার সাউথ ইন্ডিয়ান ফুডের চেয়ে কলকাতা সাউথ ইন্ডিয়ান ফুড কিন্তু অনেক অনেক বেশি অথেন্টিক। Booking.com থেকে আগেই বুক করে রেখেছিলাম সুপান রেসিডেন্সি। আমরা এখানে বুক করেছি একটি অ্যাপার্টমেন্টটি সত্যি দারুণ। আপনি চাইলে নিজে রান্না বান্না করেও এখানে খাওয়া দাওয়া করতে পারেন। অ্যাপার্টমেন্টে রয়েছে 3টি বেডরুম, 2টি ওয়াশরুম, একটি কিচেন, যাতে রয়েছে সমস্ত অ্যামেনিটিস। রয়েছে সার্ভেন্টস রুম এবং ওয়াশরুম আর লন্ড্রির সমস্ত ব্যবস্থা। পরের পর্বে দেখাবো এই অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে কেমন লাগছে বাইরেটা। কি
কি কি দেখার আছে কলম্বো শহরে। অতএব দেখতে থাকুন আমার ভিডিও আর সঙ্গে রাখুন দেবশ্রীস ট্রাভেল ডায়েরি।